আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি মধ্য সকাল থেকে। আমার বোন জিম করে আমার বাসায় আসছে। এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। তখনও আসছিল আর কি জিম শেষ করে। আরিশ 2 দিন ধরে অস্থির করে ফেলছে, খালামুনি আসে না কেন, এখনও আসছে না কেন। সেই যে কান্না করছিল, তারপর হচ্ছে 2 দিন পর সে আসলো। সে মূলত আরিশের জন্যই আসছে। তো দেখে তো অনেক খুশি খালাকে দেখে। সকাল থেকে যখন শুনছে ও আসবে, কতবার যে সে আমাকে বলেছে, মা এখনই মনে হয় আসতেছে, তুমি দরজাটা আগে আগে খুলে রাখো। তো এরকম আর কি, খুবই অস্থির হয়েছিল। আর আসার সময় যে আরিশের জন্য এখানে ক্রিম বান, তারপর কেক নিয়ে আসছে। আর যে বিষয়টা নিয়ে আমার বোনের সাথে আমার খুব রাগ উঠে যায়, সেটা হচ্ছে সে আসলে কিছুই খেতে চায় না বাসায়। যেটাই বলি সেটাই না না, খাবার দিলেও খাবে না। তো আমি হচ্ছে এক গ্লাস শরবত বানাই দিলাম। সে তো না নাই করতেছিল, কারণ জিম করে আসছে, এখন সে সুগার নিবে না এগুলো বলতেছিল। তো আর একটু পর দুপুরে খাবারের টাইম হয়ে যাবে, তারপরে সে হচ্ছে দুপুরের খাবার এখন খাবে না, বাসায় গিয়ে পরে আস্তে ধীরে খাবে। তো খাবারও খায় নাই। ভ্লগের জন্য আজকে সকাল থেকে কোনো ভিডিও আমি শ্যুট করি নাই। ও আসার পর একটু ক্যামেরাটা অন করলাম। এখানে আরিশকে বোঝানো হচ্ছিল যে একটু পর সে যে চলে যাবে, কান্নাকাটি যেন না করে। এদিকে আম্মু ফোন দিল, আম্মুর সাথে কথা বলতেছে। আর আমি হচ্ছে রান্নাবান্না আজকে তেমন কিছু করব না, একটু ডাল রান্না করতেছি। কলিজা ভুনা তো আছে, ওইটা দিয়ে হচ্ছে দুপুরের খাবার হয়ে যাবে। রাতে কিছু একটা রান্না করব। আর রান্নাঘর এখন এই অবস্থাতেই আছে, অনেকটা এলোমেলো। এগুলো হচ্ছে সব কিছু খালি করতে হবে। তারপর দিন হচ্ছে কাজের খালা আসবে, তো ওনাকে দিয়ে আমি পুরো রান্নাঘরটা আবারও ক্লিন করাবো। যদিও আগের ভাড়াটিয়া যাওয়ার পর ওনারা তো সুন্দরভাবে ক্লিন করেই দিয়েছে, তারপরও নিজের আসার পর নিজেরা যদি ক্লিন না করি একদম ডিপ ক্লিনটা, তাহলে কেমন জানি লাগে আর কি। তো সেজন্য ওনার আসার অপেক্ষায় আছি। উনি আসলে হচ্ছে আমি পুরো বাসাটা আবারও ডিপ ক্লিন সুন্দরভাবে করাবো, আর তারপর আস্তে ধীরে আমি সব কিছু গুছাই ফেলবো। তো এখানে হচ্ছে এই যে আরিশ অভিমান করে অন্য রুমে গিয়ে দাঁড়ায় আছে। তো আমরা আসার এটা হচ্ছে 3rd দিনের ভিডিও আর কি। তো এই যে এখানে ওকে ডাকা হচ্ছিল, সে আসবে না, ওই রুমে গিয়ে দাঁড়ায় আছে। অনেক মন খারাপ, আজকে কান্নাকাটি করে নাই, কিন্তু মন অনেক খারাপ ছিল। লাস্ট পর্যায়ে তো সে বলতেছিল যে তুমি চলে যাও আর আসবা না। এই যে এসে এটা বলে আবার সে চলে যাচ্ছে। এখন লাস্টের দিকে ও একটু পূর্ণাকে সহ্য করতে পারতেছে না, যে আসে আবার কেন চলে যায়। ও ভাবে যে আসছে তো থাকবে, চলে যায় কেন। তো ওরও কাজ আছে, তো বাসায় চলে যাচ্ছে। আর খাওয়া দাওয়া তো করলোই না কিছু। তো যখন বের হয়ে লিফটের কাছে চলে গেছে, আবার আরিশ ওই রুম থেকে বের হয়ে আবার একটু এখানে উকি ঝুঁকি মারতেছে, ওকে দেখতেছে। আর বলতেছিল যে আর আসবা না, এরকম বলতেছিল আর কি। তো ও আবার এসে ওকে একটু আদর করা ট্রাই করলো, বাট অনেক ক্ষেপে আছে। যতটা না খুশি হয়েছিল আর যাওয়ার সময়, ততটাই ওর মন খারাপ হয়ে যায়। তো এইরকম চলতেই থাকে। ওকে আমি যতই বুঝাই যে এরকম করতে হয় না, খালামুনি আসবে তারপর আবার চলে যাবে, বুঝালে বুঝে, কিন্তু যখন আবার আসে তখন আবার উল্টাপাল্টা শুরু হয়ে যায়। তো এখানে সন্ধ্যা থেকে আমি একটু রান্না করছিলাম। আজকে সিম্পল খাবার দাবার রান্না করব। এখানে আমি 3টা ডিম নিয়েছি, ডিমটাকে ভেজে ভুনা করব। আর আমি ঢেঁড়স ভাজি বসিয়েছি। তো হালকা পাতলা রান্নাই করছি, যেহেতু বাজার সদাই এখন ওরকমভাবে আমাদের করা হয় নাই। তো এখন হচ্ছে আমি একটু সিম্পল খাবার দাবারই খাবো। তারপর হচ্ছে আবারও অনেক দিন টানা রিচ ফুড খাওয়া হয়েছে, সেজন্য এই ধরনের সিম্পল শাক সবজি এগুলো খেতে আমার খুব ভালো লাগতেছে এখন। তো এই যে ডিমটাকে আমি হচ্ছে একসাথে করে ভেজে এটাকে পিস করে নিব, আর তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এইভাবে ভেজে ডিম ভুনা করলে ভালোই লাগে। এই যে ডিম ভাজা হয়ে গেছে, পিস করে নিলাম। আর দুপুরের খাওয়ার পর একটুখানি কলিজা ভুনাও ছিল। তো এখানে আমি এখন ডিমটা ভুনা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। রান্না যে করব, আমার বাটা মশলাও নেই। তো আমি এখন হচ্ছে হামানদিস্তাটা যেটা, এটা খুঁজে বের করলাম। আর এখানে আমি একটু পেঁয়াজ আর রসুন একটু ছেঁচে নিচ্ছি আর কি। এটা দিয়ে যদিও অতটা স্মুথভাবে করতে অনেক কষ্ট, তো একটু জাস্ট ছেঁচে তারপর হচ্ছে দিয়ে দিব। এখন রসুন বাটা ছাড়া তো আর রান্না করা যাবে না, খেতেও ভাল লাগবে না। তো সাথে একটু পেঁয়াজও আমি দিয়েছি, যেন রসুনটা ভালো করে থেতু হয়। তো এটা হচ্ছে আসলে ঠেকার কাজ সারানোর জন্য। এখন যেহেতু পেস্ট মশলা নাই, তো আমি আস্তে ধীরে করবো আর কি। তো এই জন্য এটা দিয়ে এখন কাজ চালিয়ে নিচ্ছি। তো এই যে মশলা কষিয়ে তারপর হচ্ছে ভাজা ডিমগুলো দিয়ে দিব।
ডিম সিদ্ধ করে ভুনা করাটা এটা একটা কমন জিনিস, এটা সবাই খায়, কিন্তু এভাবে ভাজি করে ডিম ভুনাটা যারা খান নাই খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু আসলে খুব মজা হয়। তো এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ভাজা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে হচ্ছে ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা। আমার কাছে মনে হয় যে ডিম হচ্ছে বিপদের সঙ্গী, মানে বিপদের খাবার। যখন হচ্ছে কোনো কিছু প্রিপারেশন না থাকে বা হাতে কিছু না থাকে, তখন ঝটপট কিন্তু ডিম দিয়ে ইজিলি অনেক টাইপের তরকারি রান্না করে ফেলা যায়। যেমনটা এই যে আজকে আমি করে নিলাম, আর সাথে একটা ভাজি করে নিয়েছি, আর ডাল তো দুপুরবেলায় রান্না করেছিলাম। রান্নাটা রাতেই করে রাখলাম, ওকে আবার পরদিন দুপুরের জন্য আমি লাঞ্চে দিয়ে দিব। আর হচ্ছে দুপুর পর্যন্ত আমাদের হয়ে যাবে আর কি। রাতে আরিশের বাবা ভাত খায় না, তো এই যে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আমরা যেহেতু খাবো। আর হচ্ছে সকালবেলার ভাতটা রান্না করব না, রাতের বেলায় রান্না করে নিচ্ছি, সকালে গরম করে ফেলবো। তো আমার রান্না শেষ। এখন হচ্ছে যেই প্যাকেট কার্টুনগুলো খালি হয়েছে এগুলাকে এখন উপরে তুলে ফেলবে। সব কার্টুন একবারে খালি করে সব তুলতে গেলে হচ্ছে একসাথে হিজিবিজি লেগে যাবে। তো আমি বলছি যে যেগুলো খালি আছে এগুলো উঠাই ফেলো, তাহলে অনেকটাই হচ্ছে জায়গা খালি হয়ে যাবে। তো সকালবেলা থেকে আবারও নতুন আরেকটা ব্লগ শুরু করছি। ওই দিনের ব্লগ ছোট্ট একটা ভিডিও হয়েছে, তো 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করছি। এটা সকালে ঘুম থেকে উঠেই কিচেনে আসলাম, এসে ওর লাঞ্চ রেডি করলাম। আর এটা হচ্ছে আমার কিচেনের জানালা দিয়ে, এখানে একটু খালি স্পেস আছে, অনেক বাতাস আসে। তো এখন ওকে নাস্তা দিব। আর আজকে তো আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে, আমরা আসার 3rd দিন খালাকে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে খালা প্রথমেই আমার কিচেনটাকে পরিষ্কার করতেছে। আজকে কিচেনটা পুরোটা ডিপ ক্লিন করাবো, আর তারপর 2টা ওয়াশরুম ক্লিন করাবো, বেসিনগুলো পরিষ্কার করাবো। কিচেনটা পরিষ্কার হয়ে গেলে কিচেন আমি আজকে রাতের মধ্যেই মোটামুটি গুছাই ফেলবো যতটুকু পারি। আর কোনো কিছুই আমি কার্টুন থেকে নামাই নাই, কারণ আমার আগে কিচেনের র্যাকটা হচ্ছে সেট করতে হবে, তারপর আস্তে ধীরে আমি সব কিছু নামিয়ে গুছাই ফেলবো। তো ওনাকে আমি দেখাই দিচ্ছিলাম সব কিছু সুন্দর করে এভাবে পরিষ্কার করার জন্য। তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমার গ্যাসের সিস্টেমটা এখানে কীরকম। তো আমাদের হচ্ছে এখানেও সিলিন্ডার গ্যাস, চিরগঙ্গাও সিলিন্ডারই ছিল। আর ঢাকাতে আমি ওকে বলেই দিয়েছিলাম যে যে বাসায় হচ্ছে লাইনের গ্যাস আছে ওই বাসা যেন না নেয়, কারণ আমার হচ্ছে সিলিন্ডারটাই ভাল লাগে, সিলিন্ডার আমি প্রেফার করি। কারণ ঢাকাতেও অনেক বেশি গ্যাসের সমস্যা, আর মোহাম্মদপুর এরিয়াতে তো গ্যাস অনেক ডিস্টার্ব করে। তো সেজন্য আমি সিলিন্ডার নিয়েছি। সিলিন্ডারে তেমন কোনো ঝামেলা নেই, তবে সমস্যা একটাই, সেটা হচ্ছে এই বাসায় বোতলটা আমার কিচেনেই রাখার সিস্টেম করা আর কি। এখন তো আসলে গ্রাউন্ড ফ্লোরে সিস্টেমটা রাখে, এটা হলে খুব ভালো হয়। আর বাসার মধ্যে গ্যাসের বোতল রাখাটা আমার কাছে খুবই রিস্কি লাগে, এই ব্যাপারটা আমার খুবই ভয় লাগে। তো এখানে ওইরকম বাসা হচ্ছে এরকম সিস্টেম করা নাই। যদিও বাসাটা বেশি পুরনো না, 3 বছর হয়েছে, তারপরও নতুন এই সিস্টেমটা ওরা করলে পারতো, নিচের দিকে হচ্ছে গ্যাসের বোতলগুলো রাখার আর কি। তো কিছু করার নাই, সব কিছু মিলিয়ে তো আর হয় না। তবে লাইনের গ্যাস থেকে আমি সিলিন্ডার গ্যাস প্রেফার করি, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে। তো আমার যে কোনো সময় যে কোনো কিছু হচ্ছে আমার চুলার হচ্ছে এটা সেটা রান্না করার প্রয়োজন হয় আর কি, তখন গ্যাস ডিস্টার্ব করলে তো বিপদ। আর এমনিতে দেখা যাবে যে বাসায় যখন গেস্ট আসছে তো গ্যাসের সমস্যা থাকলে তখন আরও বেশি বিপদ। তো যাই হোক, খালা সব কাজগুলা সুন্দরভাবে করতেছিল। এখন হচ্ছে উনি 2টা ওয়াশরুম ক্লিন করতেছে। তো কাজটা শেষ করে উনি চলে গেছে, এখন করব আমি আমার কাজ। তো আমার ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, যে সমস্ত জিনিসগুলো ছিল সব কিছু আমি এনে এই রুমে রাখতেছি, কার্টুন থেকে বের করে শপিং ব্যাগগুলো এখানে এনে রাখতেছি। তারপর হচ্ছে এখন বসে বসে সব কিছু গুছাবো। তারপর এই তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে, এখন ফার্নিচারগুলো একটু মুছে নিব। আগে ভাবতাম যত বেশি উপরে থাকা যাবে ধুলাবালি কম আসবে, এখন দেখলাম যে আমার ধারণাটা ভুল। উপরে সবচেয়ে বেশি ধুলাবালি আসে আমার যেটা মনে হয়, কারণ আশেপাশে থেকে হচ্ছে যে পাশাপাশি অনেক বিল্ডিংয়ের কাজ হয়, এখান থেকে আসে বা কোত্থেকে আসে জানি না, প্রচুর ধুলাবালি হয়, 2বার করে মুছতে হয়, এত পরিমাণ ধুলাবালি পড়ে থাকে। চিটাগংয়ের বাসাও আমার সেম অবস্থা ছিল, প্রচুর ধুলাবালি আসতো। তো এখানেও দেখি যে সকালবেলা একবার মোছার পর আবার রাতের বেলা দেখি যে হালকা ধুলা পড়ে থাকে ফার্নিচারের উপরে। আর এগুলা হচ্ছে নিয়ে আসার পর ভালোভাবে ওরকম ক্লিন করা হয় নাই, তো আমি আজকে একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। একটু দাগ টাগ লেগে আছে, হাতের ছাপ আর কি। তো মোটামুটি বেডরুমের জিনিসপত্র গুছানো শেষ। আমরা হচ্ছে ফ্রাইডে স্যাটারডে সব কাপড়গুলো গুছাবো দুজন একসাথে, ওর যেহেতু অফ ডে। তো এখন হচ্ছে সন্ধ্যা থেকে একটু ভিডিও শেয়ার করছি। তো এই তো সন্ধ্যাবেলা এখন আরিশ রুমে খেলতেছে, আর আমি এই যে এই দেয়ালের পাশে হচ্ছে র্যাকটা সেট করে রাখবো। ও আসলে আজকে রাতের বেলা হচ্ছে র্যাকটা সেট করে ফেলবে, ওইটা আমি পার্ট করে এনেছি।
আর এখানে আরিশ খেলতেছে, ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খেলতেছো, সে আমাকে বলতেছে এখন সে গরু জবাই করবে। তো খেলনার ডাইনোসর দিয়ে সে গরু বানিয়েছে আর গরুটাকে এখন সে জবাই করতেছে, কিভাবে আমাকে দেখাচ্ছে, বলতেছে গরু জবাই করে কুরবানি করতেছে, খুব জান প্রাণ দিয়ে চিরুনি দিয়ে ডাইনোসরের গলা কাটার চেষ্টা করতেছে, এটাই হচ্ছে ওর কাছে গরু জবাই। তো বসে বসে ওর গরু জবাই দেখতেছিলাম আর ওর বাবার জন্য ওয়েট করতেছিলাম। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আরিশ আমাকে অস্থির করে ফেলে, একটা প্রশ্ন করতে করতে বাবা কখন আসবে, খুবই অস্থির হয়ে থাকে ওর বাবার জন্য, মানে এত বেশি অপেক্ষা করতে থাকে, একটু পর পর জিজ্ঞেস করবে বা মা বাবা এখনও আসছে না কেন, বাবা কখন আসবে। তো ওর বাবা অফিস থেকে বের হয়েই ফোন দেবে, তো আস্তে আস্তে ওর সাথে কথা বলবে যে আর কতক্ষণ লাগতেছে আসতে, এখনই আসতেছে, অপেক্ষায় থাকে সারাদিন, যেহেতু বাবাকে কাছে পায় না, সন্ধ্যা হলেই বুঝে ওর বাবা আসার টাইম এখন। তো সেজন্য একটু পরপরই আমাকে জিজ্ঞেস করবে মা বাবা কখন আসবে। আর আরেকটা ব্যাপারের জন্য জিজ্ঞেস করে, সেটা হচ্ছে বাবা তো আসার সময়ের জন্য মজার খাবার এটা সেটা নিয়ে আসবে, তো এটার জন্য হচ্ছে বাপের জন্য আরও বেশি ওয়েট করতে থাকে। তো আজকে সে একটু সবজি টবজি নিয়ে আসছে, লতি যে কি মনে করে আনছে বুঝলাম না, বাসায় তো এখনও মাছ টাছ কেনা হয় নাই, তো লতিটা নাকি দেখে ওর কাছে ভালো লাগছে সেজন্য নিয়ে আসছে, লতিটা সুন্দর ছিল দেখতে। তারপরে এখানে ছিল টমেটো, বেগুন, বেগুনের অবস্থা নাকি চেহারা খুব একটা ভালো ছিল না, সেজন্য হচ্ছে অনেক বেছে টেছে দুইটা আনছে, ভেতরে পোকা থাকার সম্ভাবনা আছে। যদিও রান্নার সময় দেখলাম যে আসলে পোকা টোকা নাই, উপরে চেহারা খারাপ হলেও ভেতরে ভালোই ছিল। আর অনেকগুলো দেখা যায় যে উপর দিয়ে চেহারা খুব সুন্দর, তারপর ভেতরের অবস্থা খুবই খারাপ থাকে। তারপর হচ্ছে ডাঁটা শাক নিয়ে আসছে, এত সুন্দর সুন্দর ডাঁটা শাক, মানে একদম কচি ছিল পাতাগুলো। তারপর এখানে হচ্ছে ডাল, আলু, তারপর হচ্ছে আদা, এগুলা। তো সব কিছু এখন একটু গুছায় রাখতেছি। তারপর হচ্ছে আমি এখন রান্না করব ডাঁটা শাক। তো এইগুলো গুছিয়ে নেওয়ার পর ডাঁটা শাক ভাজতে বসবো। সে আসার সময় এখানে গরম গরম পুরি নিয়ে আসছে, পুরিটা এত মজা ছিল, এত মজার পুরি আমি আসলে আগে কখনো খাই নাই, পুরিটা খুবই মজা ছিল, একদম খাস্তা খাস্তা টাইপের, অনেক ক্রিস্পি উপরটা। তো এখন হচ্ছে আমরা গরম গরম পুরি খাবো সন্ধ্যার নাস্তায়। আর তারপর হচ্ছে আমি ডাঁটা শাকগুলা বেছে কেটে ধুয়ে শাকটা ভাজি করব। শাকগুলো এত সুন্দর ছিল আর একদম নরম ছিল, তো আমি এখনই ভাজি করে ফেলবো। আর খেতেও এত মজা হয়েছে, আমার কাছে ইদানিং শাক এত ভালো লাগে। ছোটোবেলায় আমার শাক খুব একটা পছন্দ ছিল না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই শাক জিনিসটা আমার খুব পছন্দের এখন। আসলে দেখা যায় ছোটোবেলায় যে জিনিসগুলো পছন্দের ছিল সেগুলো এখন খুব একটা ভালো লাগে না। যেমন ছোটোবেলায় চিকেন খুব পছন্দ ছিল, এখন আমার চিকেন খেতে বেশি একটা ভালো লাগে না। তারপর হচ্ছে দেখা যায় ছোটোবেলায় যে জিনিসগুলো পছন্দ ছিল না এখন হচ্ছে এগুলা খেতে খুব ভালো লাগে, এরকমটাই হয় আসলে। তো শাকগুলো হচ্ছে আমি বেছে নেওয়ার পর কাটার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক ধোয়ার সময় আমার অনেক টাইম লাগে, কয়েকবার করে পানি চেঞ্জ করে করে হচ্ছে আমি ধুয়ে নিই, কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে, কয়েকবার করে পানি চেঞ্জ করে অনেকক্ষণ ধরে আমি এটা ধুয়ে নিয়েছি। ভালো করে ধোয়া না হলে কিন্তু খাওয়া যায় না। তো এই তো এখন হচ্ছে আমি শাকটা কেটে নিব কুচি করে। আর এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিলাম, শাকের মধ্যে বেশি করে রসুন কুচি দিলে বেশি মজা হয়। তো ওইদিকে আমি শাক ভাজি করব, আর এখানে আরিশের বাবা এখন র্যাকটাকে ফিটিং করতেছে। চিটাগং থেকে আসার সময় আমি এই র্যাকটা ভালো করে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি এটা ওয়াশ করিয়ে নিয়ে আসছিলাম। তো এটাই ভালো হয়েছে, কারণ বাসায় এসে নতুন বাসায় আবার ধোয়াটা একটা ঝামেলা, একদম পরিষ্কার করে ধুয়ে তারপর খুলে পার্ট করে এটা কার্টুনে করে নিয়ে আসছি। তো এখন আবার সে এটাকে সেট করে নিবে। তো এদিকে আমি শাকটা ভাজি করে নিব। এই শাক হচ্ছে বাছা, কাটা, ধোয়া মানে করতে করতে অনেকটা সময় চলে গেছে, কারণ ধুইতে অনেক সময় লাগে। তো এই যে এখন পেঁয়াজ রসুন ভেজে তারপর হচ্ছে শাকটা দিয়ে দিব। আর মরিচটা আমি সাথে প্রথমে দেই না, একটু পরে দেই, কারণ মরিচটা গলে আবার বিচিটা বের হয়ে গেলে ঝাল হয়ে যায়। যেহেতু আরিশও খাবে, আরিশ আমার মতো শাক খুব পছন্দ করে। তো এই তো সবগুলো একসাথে হচ্ছিল না, একটু দিয়ে তারপর এখন বাকিগুলো সব দিয়ে ঢেকে দিব। দেখতে দেখা যায় যে প্রথমে অনেকগুলা শাক কিন্তু ভাজি করার পর একটু হয়ে যায়। শাক ভাজিটা এত মজা হয়েছে, আরিশের বাবা খেয়ে বলতেছে এখন থেকে প্রতিদিন নিয়ে আসবো আসার সময়। তো এই যে এখন আমি সব একদম ঠেসে ঠেসে দিচ্ছি, একটু পরে চুপসে এতটুকু হয়ে যাবে। এই যে পানি উঠলো, এই সময়টাতে শাকের কালারটা সুন্দর থাকে, যখন আরেকটু সেদ্ধ হয়ে যাবে তখন কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এখানে ভয়েস দিতে গেলে পাশ থেকে এত নয়েজ আসে, পাশাপাশি কনস্ট্রাকশনের অনেকগুলো এখানে কাজ হচ্ছে, তো সেজন্য একটু নয়েজ আসে অনেক বেশি, তো সবাই এটা একটু ইগনোর করবেন।
তো এইদিকে আমার ভাজি হতে হতে সেটাকে সেট করে ফেলছে, এখন কিচেনে নিয়ে যাবে। আর তারপর হচ্ছে আমি পরদিন সকালবেলা আস্তে আস্তে সব জিনিস বের করে গুছায় ফেলবো রেকটা। আমার এখনও তো শোকেস কেনা হয় নাই, তো কাছের জিনিস কিছু আমার কার্টুনেই রাখতে হবে, আর প্রয়োজনীয় কিছু জিনিস হচ্ছে আমি এখানে হাতের কাছে রাখার জন্য এই রেকটাতেই রাখি আর কি। তো এই যে কিচেনের এই পাশটাতে রাখার পরেও অনেকটা স্পেস আছে, আমি ভাবছিলাম যে এখানে এটা রাখার পর স্পেস অনেকটাই ছোট হয়ে যাবে। আর এই যে আমার শাক ভাজি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।